গল্প পাঠে নমিতা আমাদের নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন সুচিতা ভট্টাচার্যের লেখা রহস্য গল্প কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ। আপনারা শুনেছেন পরপর 4টি পর্ব, আর শুনবেন গল্পটির 5ম পর্ব। রহস্যক্রমেই জমে উঠছে, শুনতে থাকুন আজকের পর্ব। পার্থ নেমে দেখতে গিয়েছিল, উত্তেজিত মুখে ফিরেছে, বিস্ফারিত চোখে বলল, কেলেঙ্কারি কাণ্ড। কাল রাত্রিরে নাকি চোর এসেছিল আর্ট গ্যালারিতে। সহেলি প্রায় আটকে উঠেছেন। হুমা, কি সর্বনেশে কথা! এখানেও চোর ছাঁচোর আছে নাকি? মন্দলোক কোথায় নেই দিদি? মিতিন থামালো সহেলিকে। পার্থকে জিজ্ঞেস করল, কিভাবে বোঝা গেল? দরজা জানলা কিছু ভেঙেছে? হ্যাঁ, পিছনের দিকের একটা জানলা, শুধু কাজ নয়, লোহার গ্রিলও নাকি কেটেছে। রাতে পাহারা ছিল না? থাকে তো, আর্মগার্ড। তার নাকি রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ডিউটি। সকালে যার ডিউটি সে নাকি এসে রাতের গার্ডটাকে দেখতে পায়নি। এপাশে ওপাশে খুঁজেছিল, তখনই আবিষ্কার করে ভাঙা জানলাটা। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে এখানকার কর্তাকে জানায়। তিনি এসে পুলিশে ফোন করেন। তারপর পুলিশ চারিদিক তন্ন তন্ন করে খুঁজতে গিয়ে দেখতে পায় লোকটাকে একটা ঝোপের মধ্যে হাত পা মুখ বাঁধা অবস্থায়। ও, মিতিন একটুক্ষণ ঝুম মেরে রইল, ফের প্রশ্ন করেছে, তা কি কি খোয়া গেছে? সেটাই তো ভারী অদ্ভুত। এখানকার ম্যানেজার সাহেব নাকি গ্যালারি ঘুরে দেখেছেন, কিছুই নাকি চুরি যায়নি। তাই বুঝি? চোর তাহলে এলো কেন? গড নোজ। পুলিশও তো অবাক। কে বললো তোমায় এসব? সিকিউরিটির লোক। সে বেচারা তো ঘাবড়েছে জোর। খুঁচিয়ে খুঁচিয়ে জানতে হলো, ভিতরে নাকি পুলিশের বড় অফিসার আছেন। ম্যানেজার সাহেবের সঙ্গে তার বাতচিত চলছে এখন। পার্থ কান ঝাঁকালো। আর কি, গ্যালারি আজ বন্ধ, চলো আমরাও কাটি। অবনী হতাশ গলায় বললেন, ছবিগুলো তাহলে দেখা যাবে না? উপায় নেই অবনীশদা, ওরা নাকি ভিজিটার অ্যালাউ করছে না। আমাদের আগে 3-4টে গাড়ি এসেছিল, তারাও ব্যাক করেছে। মিতিন আবার ভাবল 2-1 সেকেন্ড, মুরুতে ভাঁজ ফেলে বলল, আমি একবার ট্রাই নিয়ে দেখব। লাভ নেই, চৌকাঠও পেরোতে পারবে কিনা সন্দেহ। তবু দেখি, এসো তো সঙ্গে। দোতলা বাড়িটার দিকে এগোলো মিতিন। টুপুর পার্থও চলেছে পিছু পিছু। যেতে যেতে বাড়িটাতে চোখ বোলাচ্ছিল টুপুর। বেশ বড় সড়ই, পুরনো, তবে বোঝা যায় রক্ষণাবেক্ষণ বেশ ভালো। বারান্দায় উঠেই প্রকাণ্ড দুয়ার, বন্ধ। মাথায় প্লেট সাঁটা, নিকোলাস রোয়েরিক হল। 3-4 জন ঊর্ধ্বধারী ঘোরাফেরা করছে বারান্দায়। তাদেরকে গ্রাহ্যের মধ্যে না এনে মিতিন সোজা অফিসের দরজায়। গলা বাড়িয়ে মিতিন বলল, মে আই কাম ইন? হোয়াই? অন্দর থেকে ইংরেজিতেই পাল্টা প্রশ্ন উড়ে এলো। দেখতে পাচ্ছেন না আমরা এখন ব্যস্ত? সেই জন্যই তো আসতে চাই। আমি বোধহয় আপনাদের কিঞ্চিত সাহায্য করতে পারি। তাই নাকি? স্বরটা খানিকটা নরম হলো। আসুন। সিনটা মাধনিক অফিস ঘর, কাজের টেবিল, কম্পিউটার, রিভলভিং চেয়ার শোভিত। দেওয়ালে বেশ কয়েকটা ফটোগ্রাফ। 3 দাড়িওয়ালা সাহেব, 1 স্বর্ণকেশী মেয়ে, আর রূপসী দেবিকা রানী। টুপুর আন্দাজে বুঝে নিল, কালো টুপি পরা সাধু সাধু চেহারার মানুষটি নিশ্চয়ই নিকোলাস রোয়েরিক। বাকি 2 জন সম্ভবত তার ছেলে, সোনালি চুল শ্বেতাঙ্গিনী নিকোলাসের স্ত্রী হেলেনা। গুরন চেয়ারে কপালে হাত চেপে বসে মধ্যবয়সী ম্যানেজার সাহেব। উল্টো দিকে এক আইপিএস, ফর্সা শক্তপোক্ত চেহারা, সরু গোঁফ, নিখুঁত কামানো গাল, বয়স বছর 40। তিনি ভারী গলায় বললেন, শুনি আপনাদের বক্তব্য। একটু সময় লাগবে। মিতিন ঠোঁটে হাসি হাসি ভাব ফোটালো। বসতে পারি?
হ্যাঁ নিশ্চয়ই। শুধু মিতিন নয়, পার্থ টুপুরও ঝুপঝাপ বসল চেয়ারে। গলা ঝেড়ে মিতিন বলল, আমার নাম প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়। সঙ্গে আমার হাজব্যান্ড আর বঞ্জি। বাইরে গাড়িতে আমার দিদি জামাইবাবু আর ছেলে রয়েছে। আমরা কুলু মানালি বেড়াতে এসেছি। ওকে, ওয়েলকাম টু আওয়ার ভ্যালি। আমি কুলুর এসপি আশুতোষ শাহ। নাও প্রসিড। শুনলাম কাল রাতে কে বা কারা এই গ্যালারিতে হানা দিয়েছিল। আশুতোষ যেন পলক জরিপ করলেন মিতিনকে। কেটে কেটে বললেন, ইয়েস, থ্যাংক গড কিছু চুরি যায়নি। তবে ঘটনাটায় আমরা বিশেষ বিচলিত। আমিও। কারণ আমার মনে হচ্ছে আপনাদের ধারণাটা সঠিক নয়। মানে? এক সেকেন্ড বলে ঝটাক ঢাউস ব্যাগখানা খুলল মিতিন। পেন ড্রাইভটা বের করে আশুতোষকে বাড়িয়ে দিয়ে বলল, আপনি কি এটা একটু চালাবেন? কি আছে এতে? প্লিজ একবার ওপেন করে দেখুন। ম্যানেজারকে পেন ড্রাইভখানা দিলেন আশুতোষ। অন করা হলো কম্পিউটার। যথাস্থানে পেন ড্রাইভ লাগানোর পরে ছবির ছাঁক ফুটে উঠেছে মনিটরে। ম্যানেজার বিস্মিত স্বরে বললেন, এ তো নিকোলাস সাহেবের পেন্টিং। গ্যালারিতে নিকোলাস সাহেবের কটা পেন্টিং আছে? 37টা। এখানে দেখুন তো, 37খানায় ছবি আছে তো? হ্যাঁ তাই তো। ভালো করে লক্ষ্য করুন, 37টার মধ্যে 3খানা আলাদাভাবে চিহ্নিত, ক্রস মার্ক করা আছে। হ্যাঁ হ্যাঁ আছে। আপনি কি অনুগ্রহ করে ওই 3টে পেন্টিং আরেকবার চেক করে আসবেন, পুঙ্খানুপুঙ্খভাবে। ম্যানেজার ভেবাচাকা খাওয়া মুখে তাকিয়ে একবার মিতিনকে দেখছেন, একবার আশুতোষকে। নখ গিলে বললেন, আপনি কি সন্দেহ করছেন ম্যাডাম? দেখে আসুন না প্লিজ। আশুতোষ উঠে দাঁড়িয়েছেন। ম্যানেজারকে বললেন, চলুন আমিও যাচ্ছি সঙ্গে। দুজনে বেরিয়ে যেতে পার্থ নিচু গলায় বলল, জোর একটা ঢিল ছুঁড়ে দিলে তো, লাগে তুক না লাগে তাক। না স্যার, 2 2 4ই হয়, 5 নয়। 1 মিনিট গেল, 2 মিনিট, 4 মিনিট। ওরা টেনশনে ছটপট করছিল টুপুর। বসে থাকতে পারল না। উঠে গিয়ে ফটোগ্রাফগুলো দেখছে কাছ থেকে। পরিচয় দেওয়া আছে ফটোর তলায়, জন্ম মৃত্যুর তারিখও। জানা গেল নিকোলাসের বড় ছেলের নাম ইউরি। টুপুর চাপা গলায় মিতিনকে জিজ্ঞেস করল, মিতিন মাসি, ইউরিও কি পেন্টার? না, উনি ছিলেন মহাপণ্ডিত। এশিয়ার ইউরোপের মোট 30খানা ভাষা জানতেন। সংস্কৃত আর তিব্বতী ভাষায় ইউরির লেখার ডিকশনারিও আছে। ফ্যামিলিটা হেব্বি তো, প্রত্যেকেই রত্ন। তবে বাবাই সবার সেরা। কাল রাত্রিরে ইন্টারনেট ঘেঁটে দেখছিলাম, নিকোলাস রোয়েডিক শুধু চিত্রশিল্পী নন, দার্শনিক, কবি, লেখক এবং ভূপর্যটক। মধ্য এশিয়া থেকে এই হিমালয় এরিয়াটার মধ্যে উনি প্রায় 12,000 মাইল হেঁটেছেন। পার্থ বলল, আমিও একটা ইন্টারনেটের ইনফরমেশন দিতে পারি। পৃথিবীর বিভিন্ন দেশের স্মারক চিহ্নগুলো রক্ষা করবার জন্য নিকোলাস রোয়েডিক একটা আন্দোলন গড়ে তুলেছিলেন। পরে ওই ব্যাপারে একটি আন্তর্জাতিক চুক্তি হয়, রোয়েডিক প্যাক্ট। টুপুর বলল, সত্যি মিতিন মাসি, কুলুতে না এলে এত খবর। বাক্য শেষ হলো না, হুড়মুড়িয়ে ঢুকে পড়েছেন ম্যানেজার। প্রায় আর্তনাদ করে উঠলেন, গজব হো গয়া, গজব হো গয়া। মিতিন তাড়াতাড়ি বলল, শান্ত হন স্যার, কি দেখলেন বলুন। ওই 3খানা ছবি বদল হয়ে গিয়েছে। পিছন থেকে ফ্রেম খুলে আসলি পেন্টিং হটিয়ে নকলি ছবি পুড়ে দিয়ে গিয়েছে শয়তানেরা। আমি এখন কি করি? আমি এখন কি করব? হোফ, আমার সুইসাইড করতে ইচ্ছে করছে। আহা, আপনি ভেঙে পড়লে তো চলবে না। মন শক্ত করে ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করুন। আশুতোষ শাহ দরজায় দাঁড়িয়েছিলেন। আস্তে আস্তে চেয়ারে এসে বসলেন। তীক্ষ্ণ চোখে দেখছেন মিতিনকে। খড়ো গলায় বললেন,
আপনি পেন ড্রাইভটা কোত্থেকে পেয়েছেন? হাতে এসে গেল। মিতির নিরুত্তাপ। চান্স অকারেন্স। জবাব ঠিকঠাক পেলাম না, খুলে বলুন। কুলুর একটা প্রাইভেট কটেজে, যেখানে আমরা উঠেছিলাম। আগে যারা ছিল তারা ফেলে গিয়েছিল, সম্ভবত ভুল করেই। পেন ড্রাইভ দেখে আপনি বুঝে ফেললেন এখানে ছবি চুরি হবে? না, তবে একটা কোনো বড় গড়বড় হতে চলেছে এমনটা অনুমান করেছিলাম। আশ্চর্য, আশ্চর্য অনুমান শক্তি তো আপনার। আশুতোষের গলায় শ্লেষ। আপনি কি করেন বলুন তো? সিবিআই টিবিআইতে আছেন নাকি? হুম, তবে প্রায় ওই ধরনেরই কাজ। মিতিন ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করে দিল। এতে আমার পেশা লেখা আছে। কার্ডখানায় চোখ রেখে থমকেছেন আশুতোষ। বিড়বিড় করে বললেন, ডিটেকটিভ এজেন্সি, থার্ড আই? আপনি চোর ডাকাত ধরে বেড়ান? রহস্যের সমাধানও করি। মিতিন আলতো হাসল। তবে পদে পদে আপনাদের সাহায্য তো লাগেই। পশ্চিমবঙ্গ পুলিশের অনেক অফিসারের সঙ্গেই আমার যোগাযোগ রাখতে হয়। আমাদের গোয়েন্দা বিভাগের আইজি অনিশ্চয় মজুমদার, উনি তো আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমার মোবাইলে ওর নম্বর আছে, কথা বলে দেখবেন? না না, প্রয়োজন নেই। আশুতোষের মুখের কাঠিন্য অনেকটা কেটেছে। কি একটা যেন ভাবলেন, তারপর মাথা ঝাঁকিয়ে বললেন, এনিওয়ে, আপনাকে ধন্যবাদ। ভাগ্যিস পেন ড্রাইভটা আপনার হাতে পড়েছিল, নইলে ছবির বদল তো ডিটেক্টই হতো না। হ্যাঁ, ফাঁকা হাতের নকল তো চট করে তফাৎ বোঝা দায়। আপনি জানলেন কি করে? আপনি তো নকল ছবি দেখতে যাননি। কারণ ছবিগুলো যিনি কপি করেছেন তাকে আমি চিনি, তার হাতের কাজ আমি দেখেছি। তাকে যে ছবিগুলো আঁকতে দেওয়া হয়েছিল তাও আমি জানি। কে তিনি? এখানকারই আর্টিস্ট, কুলুর শাস্ত্রীনগরে বাড়ি, নাম বৈজনাথ রায়। আপনি তার সন্ধান পেলেন কিভাবে? সংক্ষেপে বৈজনাথের কাহিনীটা আশুতোষকে বলল মিতিন। শুনে আশুতোষ মহা উত্তেজিত। বললেন, জব্বর একটা ক্লু দিয়েছেন তো, এক্ষুনি আমি বৈজনাথকে পাকড়াও করছি। মিতিন বলল, কেন? কোন গ্রাউন্ডে? যে লোকগুলো চুরি সাসপেক্ট, উনি তাদের নকল ছবি সাপ্লাই দিয়েছেন, এটাই তো যথেষ্ট কারণ। কিন্তু বড় বড় পেন্টারের ছবি কপি করা তো কোনো অপরাধ নয়। হতে পারে, তবে সেই ছবি যখন কোনো গ্যালারিতে আসলের জায়গায় ঠাঁই পায়, গ্যালারিদের কর্তাদের অগোচরে, তখন সেটা আদৌ নির্দোষ থাকে কি? আর তাছাড়া বৈজনাথকে ধরে আনবার আরও একটা যুক্তিও আছে। পেটে চাপ দিলেই ভুসভুস করে দুই চোরের হদিশ বেরিয়ে আসতে পারে। কিন্তু আমি যতটুকু দেখেছি, বৈজনাথজিকে আমার খুব একটা সন্দেহজনক মনে হয়নি। ইচ্ছে হলে তাকে গ্রেপ্তার করতেই পারেন, তবে তার আগে কি লোক দুটোকে চেজ করা বেশি জরুরি নয়? মিতিন সোজা হয়ে বসল। চুরি তো হয়েছে সেই রাত্রির বেলা, তাই না? হ্যাঁ, 2টো নাগাদ, যদি সিকিউরিটি গার্ডের জবানবন্দি সঠিক হয়। কেন মিস্টার শাহ, তার কি ভুলভাল স্টেটমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে? বিলক্ষণ আতঙ্কে তার যা জবুথবু দশা, কিছু তো তার মুখ দিয়ে বেরোই না। প্রচুর ধমকে ধামকে বাবা বাছা করে জানা গেল। একটা শব্দ শুনে সে নাকি ওই গ্যালারির পিছন দিকে দৌড়েছিল, আর তখনই 2টো লোক তার উপরে ঝাঁপায়। তারপর তার হাত পা মুখ বেঁধে দিয়ে 100 মিটার তফাতে এক ঝোপে ফেলে দেয়। ওই গার্ডের কথার উপর নির্ভর করে একেবারে ঠিকঠাক সময়টা কি বোঝা সম্ভব? তাও যদি সময়টা রাত 3টে বা রাত 1টাও হয়, তা হলেও তো 9-10 ঘন্টা পেরিয়ে গিয়েছে। চোর দুটো পালানোর জন্য কতটা সময় পেয়ে গিয়েছে ভাবুন। আশুতোষের কপালে মোটা ভাঁজ পড়ল। যদি মান্ডি পৌঁছে গিয়ে থাকে, তাহলে তো আমার নাগালের বাইরে। মান্ডি থেকে সিমলা, চণ্ডীগড়, কাংড়া ভ্যালি, যেদিকে খুশি পালাতেই পারে। তাহলে উপায়?
না কুচকে কয়েক সেকেন্ড ভাবলেন আশুতোষ। ঠোঁট ছুঁচলো করে বললেন, সনাতন পদ্ধতিতেই এগোই। এখনই চারিদিকে মেসেজ পাঠিয়ে দিচ্ছি, এমনকি চণ্ডীগড়েও। রোটাং পাস ওদিক দিয়েও তো? হ্যাঁ হ্যাঁ, কেলংকেও জানাবো। সর্বত্রই রেড অ্যালার্ট জারি হয়ে যাক। পথে প্রত্যেকটি গাড়ি চেক করুক পুলিশ। আশুতোষের চোয়াল শক্ত হলো। আর ব্যাটারা যদি কোনোভাবে কুলু ভ্যালিতেই থাকে তাহলে তো আমার মুঠোতে। বেরোনো সব রাস্তা সিল করে দিচ্ছি। বাই দা বাই, লোক দুটোর যেন কি গাড়ি? মারুতি ভ্যান। কালার, নম্বর? সেগুলো তো বিপ্লব শর্মা মানে কটেজের মালিক বলতে পারবেন। তার নম্বর আপনাদের কাছে আছে? কার্ড আছে। দিন, লোকাল টিভি চ্যানেলকেও খবর পাঠাচ্ছি। আধ ঘন্টা পর পর যেন নিউজটা প্রচার করে। লোক দুটোর আইডেন্টিটি কিন্তু আমার কাছে পরিষ্কার নয়, শুধু নামটুকুই যা আছে। সেটাও ফলস হতে পারে। নো প্রবলেম, বিপ্লব শর্মার সঙ্গে কথা বলছে। বাছাধনদের ছাড় নেই। আচ্ছা, পালানোর কিন্তু আরও একটা পথ আছে। পালানোর কিন্তু আরও একটা পথও আছে মিস্টার শাহ। ভুন্টার এয়ারপোর্ট, সেখানেও নির্দেশ চলে যাচ্ছে। এখন অবশ্য কোনো ফ্লাইট নেই। সকালের ফ্লাইটে যদি না পালিয়ে থাকে। এনিওয়ে, দেখছি আমি। মিথিনের থেকে কার্ডটা নিয়ে তড়াক করে চেয়ার ছাড়লেন আশুতোষ। দ্রুত পায়ে বেরোচ্ছেন বাইরে। মিথিন প্রায় পিছন পিছন দৌড়ল। মিস্টার শাহ, একটা অনুরোধ ছিল। আশুতোষ ঘুরে তাকালেন। হ্যাঁ বলুন। যদি ভাঙা জানলার ওদিকটা একটু সরজমিন করি আর সিকিউরিটিটার সঙ্গে একটু কথা বলি। খুব কৌতূহল হচ্ছে নাকি? বোঝেনি তো, ধান না ভানলে ঢেকি শান্তি হয় না। আশুতোষ হেসে ফেললেন। ওকে, ঘুরে ঘুরে দেখুন। শেষ হলো কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ গল্পটির ৫ম পর্ব। পরবর্তী পর্বের জন্য কিছুক্ষণের অপেক্ষা। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর আপনাদের মতামত, আপনারা কি শুনতে চান, কেমন লাগছে আমাদের পরিবেশনা, তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনের মধ্যে গল্পগুলিকে শেয়ার করবেন, অনুরোধ রইল।